বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন, অর্থাৎ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলার কারণ কি, কেন তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, এই টপিকটা নিয়ে মূলত আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা মেজরের কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 1199 এবং যেটা মাইনরের কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে? এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। আচ্ছা, দেখো, মূল আলোচনার বিষয় প্রথমেই বলেছি স্কন্দগুপ্ত সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথম বিষয় ছিল যে স্কন্দগুপ্ত কে ছিলেন। প্রথমত, স্কন্দগুপ্ত ছিলেন একজন গুপ্ত সম্রাট এবং তার সম্পর্কে বলা হয় যে স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। এই যে শেষ শক্তিশালী সম্রাট বলা হচ্ছে, তার পেছনেও কিন্তু কারণ রয়েছে। কারণ কেন তাকে শেষ শক্তিশালী সম্রাট বলা হচ্ছে, তার কারণ হচ্ছে স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সমস্ত সম্রাটেরা আর কি সিংহাসনে বসেছিলেন তারা কিন্তু অনেকটা দুর্বল ছিলেন। ঠিক আছে? যার জন্য স্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শেষ সম্রাট কিন্তু শেষ শক্তিশালী সম্রাট কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? শেষ শক্তিশালী সম্রাট বলা হয়ে থাকে কারণ স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সমস্ত সম্রাটেরা সিংহাসনে বসেছিলেন তারা অনেকটা দুর্বল ছিলেন। ঠিক আছে? আচ্ছা, বলেছি দেখো, তিনি ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে পরিচিত ছিল, অর্থাৎ স্কন্দগুপ্ত কিন্তু ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও রয়েছে যে স্কন্দগুপ্ত 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাহলে স্কন্দগুপ্তের রাজত্বকালটা কি রয়েছে? 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদের মূলত দুটি লিপির ওপর কিন্তু নির্ভর করতে হয়। অর্থাৎ এই যে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত ছিল তাকে জানতে হলেও কিন্তু আমাদের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয়। মূলত দুটি লিপির উপর কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয়। ঠিক আছে? আচ্ছা, একটি হলো কি জুনাগড় শিলালিপি এবং অন্যটি হলো ভিটারি স্তম্ভলিপি। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত গুপ্ত সম্রাট ছিলেন একজন এবং তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। ঠিক আছে? এবং শেষ শক্তিশালী সম্রাট কেন বলা হচ্ছে সেটা নিয়েও মূলত বললাম। তারপরে তার রাজত্বকালটা কি রয়েছে? 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে কিসের ওপর ভিত্তি করে জানতে পারি। মূলত দুটি উপাদানের উপর ভিত্তি করে আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে পারি। একটি ছিল হচ্ছে জুনাগড় শিলালিপি এবং আরেকটা ছিল হচ্ছে ভিটারি স্তম্ভলিপি। ঠিক আছে? আচ্ছা, বলেছে তিনি সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদের বাঁধ পুনর্নির্মাণ করেন এবং হিউয়েনসাং বলেছিলেন তিনি নালন্দায় একটি বৌদ্ধ বিহারও কিন্তু স্থাপন করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলার কারণ, অর্থাৎ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বা ভারতের রক্ষাকারী বলা হয়। ঠিক আছে? তো কেন বলা হয় তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। আচ্ছা, কি কারণ রয়েছে? দেখো, প্রথমত বলেছে যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত সিংহাসনে বসেছিলেন। স্কন্দগুপ্তের আমলে বা তার রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ ঘটেছিল। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্কন্দগুপ্তের আমলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল বলতো? যে হুন আক্রমণ। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের আমলের একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই হুন আক্রমণ। ঠিক আছে? আচ্ছা, বলেছে স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরের মধ্যে তারা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণের সাহস হয়নি তাদের। অর্থাৎ স্কন্দগুপ্তের আমলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ। ঠিক আছে? তাহলে স্কন্দগুপ্ত এই হুনদেরকে এমনভাবে পরাজিত করেছিলেন যে পরবর্তী 50 বছরের মধ্যেই হুনরা যে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করবে সেটার তাদের কিন্তু সাহসটা হয়নি। ঠিক আছে? আচ্ছা,
স্কন্দগুপ্ত হুনদের সঙ্গে অসীম সাহসের সঙ্গে যেভাবে মোকাবিলা করেছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তিনি যে হুনদের বিরুদ্ধে যে অগ্রসর হলেন এবং হুনদেরকে এমনভাবে পরাজিত করলেন, এমন দুর্দান্তভাবে পরাজিত করেছিলেন যে হুনরা পরবর্তী 50 বছরের মধ্যে যে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করবে সেটারও তাদের কিন্তু সাহসটা হয়নি। ঠিক আছে, আচ্ছা বলেছে দেখো, দুর্ধর্ষ হুনদের বিরুদ্ধে এই সাফল্যের জন্যই ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলে কিন্তু অভিহিত করেছিলেন। তাহলে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কে বলেছিলেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন। কেন বলেছিলেন? তিনি যে দুর্ধর্ষ হুনদের বিরুদ্ধে তার যে একটা সাফল্য লাভ হয়েছিল, এই সাফল্য লাভের জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলে কিন্তু অভিহিত করেছিলেন। ঠিক আছে, তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন তার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হয়, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।